জয় ভীম, জয় ভীম, জয় ভীম এভরিওয়ান এভরিওয়ান এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার মনে হলো একটা কথা জনহিতে জনস্বার্থে আপনাদের সামনে একটু তুলে ধরা দরকার, তাই একটু এসছি। খুব ছোট লাইভটা করবো, বেরিয়ে যাবো, কাজ আছে আমার কাজ মানে হচ্ছে রাইটিং 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 আর ফোন, রাইটিং আর ফোন। আদারওয়াইজ আমার সেরকম বিশেষ কিছু মানে দৌড়ঝাঁপ থাকে না। খুব এমার্জেন্সি ম্যাটারগুলোতে একটু দৌড়ঝাঁপ করতে হয়। রাইটিং আর ফোনটাই হচ্ছে মেন। যে কাজটা ফোনে হয়ে যাবে সেখানে দৌড়ঝাঁপ করে তো লাভ নেই, আবার যে কাজটা ফোনে হবে না সেখানে দৌড়ঝাঁপ করবো। তো যাই হোক, মেন বিষয় আসি। অল্প সময়ের জন্য এসছি। আজ আমি পোস্ট করেছি, সেই পোস্টে মেসেজটা দিয়েছি যে কেসের ভয় দেখানো এবং তদন্ত। হ্যাঁ, আজকে আমার লাইফটা এই বিষয়েই কথা বলবো। অনেকে আছে দেখুন, এই যে কেস 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 করে না ভয় দেখায়, অনেকে আবার ভয় পেয়ে যায়। কিন্তু যারা আমি যেরকম, আমি সমাজের কাজ করা মানুষ, পোড় খাওয়া মানুষ, তো যতক্ষণ না আমি অপরাধ করব, যতক্ষণ না আমার দ্বারা কোনো রকম কিছু ভুল হবে বা আমার দ্বারা কোনো ক্রাইম হবে, ততক্ষণ আমাকে যদি কানের মধ্যেও এসে, যদি কানের কাছেও এসে যদি কেউ বলে পূর্ণিমা তপাদার আমি তোমাকে নিয়ে কালকে তোমার উপরে কেস করতে যাচ্ছি, বা পূর্ণিমা তপাদার আমি তোমার উপরে কেস করে এলাম, আমি দুটোই বিষয় তুলে ধরছি। এবার কি হচ্ছে, আমি তো পোড় খাওয়া মানুষ সমাজের, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে আমি আগেই ক্যালকুলেট করে নেবো আমাকে কেন কথাটা বললো, আমি কি কোথাও ক্রাইম করেছি? পুরো চোখ কান ঘুরিয়ে দেখলাম যে আমি কোথাও ক্রাইম করিনি। তাহলে আমি যখন ক্রাইম করিনি, তাহলে এই যে কেস করব করে যে ভয়টা দেখানো, দেখাতে থাকুক, মানে একদম ঝটকায় উড়িয়ে দেওয়া। আবার যদি মনে হয় যে না, এমনও হতে পারে হয়তো মিথ্যে কেস করেছে, হতেই পারে, ঠিক আছে করুক, মিথ্যে কেসও করুক, কোনো অসুবিধা নেই। যখন আমি ক্রাইম করিনি তখন আমার কোনো অবস্থাতেই ভয় পাওয়ার কোনো বিষয় নেই। কেউ যদি ভয় দেখায় কেস করব করে, আবার কেউ যদি ভয় দেখায় কেস করেছি বলে, তো সেইখানে দাঁড়িয়ে যখন আমি কোনো রূপে ক্রাইমই করিনি, কোনো রূপে ক্রাইম আমার প্রুভ হবে না, তাহলে আমার সেই জায়গাটাতে হেডেক নিয়ে কোনো প্রশ্নই নেই, তাই না? কোনো রূপে সেই জায়গাতে আমার হেডেক নেওয়ার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, ভয় তখনই পাওয়া যায় যখন কোনো ক্রাইম নিজের থেকে, সামনের থেকে করা হয়। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আমার কাছে কালকে প্রায় রাত 11:15 হবে একটা ফোন এসছে। আবার সেই ফোনটা রিটার্ন করে আজকে সকালবেলা আমার কাছে এসছে, তখন প্রায় 10:15 বাজে। তো যাই হোক, তো তারও এই বিষয়টা ছিল, দিদি আমাকে এই মানুষটি আর এই মানুষগুলো এইভাবে ইনডাইরেক্টলি আমাকে ভয় দেখাচ্ছে, তোর উপরে কেস করে দিয়েছি, এবার দেখবি মজা। তো দিদি কি করা যায় এই বিষয়টার থেকে? তখন আমি সেই বোনটির সাথে কালকে কথা বলতে পারিনি, আজকে আমি একটু কথা বলেছি। আমি বললাম যে বিষয়টা কি ব্যাপার আছে, কি ব্যাপারে তুমি ভয় পাচ্ছ, কেন তুমি কি আর এরকম কিছু করেছো? তো বলে না দিদি, আমার যতদূর মনে হয় আমি এরকম কিছু করিনি কোথাও। তো আমার তাহলে নিশ্চিন্তে বসে থাকো, নিশ্চিন্তে একদম বসে থাকো। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন আমার মনে হলো সত্যি তো এরকম একটা তো ট্রেড চলছে অনেক জায়গায়, কেস করব। তো আমি বললাম ঠিক আছে, কেস করব বলে বলে যখন মানুষকে এক 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 মানে কি বলবো, এক দল ভয় দেখাচ্ছে বা এক দল আবার ভয় পাচ্ছে, এবং যখন অলরেডি আমার কাছে ফোনটা চলে এসছে, তখন অলরেডি আমি একটা এরকম একটা বিষয়টাকে তুলে ধরে সবার সামনে রাখি বিষয়টা। তো বিষয়টা হচ্ছে দেখুন, কোথাও আমি কেস হোক আপনার সম্পর্কে, চাই পুলিশ স্টেশনে কেস হোক বা কোর্টে কেস হোক, ঠিক আছে? পুলিশ স্টেশনেও যদি আপনার এগেনস্টে কেস হয়, নিশ্চয়ই পুলিশ তো সেই কেসটা নিজের পকেটে করে নিয়ে ঘুরবে না, তাই না? পকেটে নিয়ে ঘুরবে না। যার বিরুদ্ধে কেস হবে সেই পর্যন্ত পুলিশ তো ইনফর্ম দেবে, পুলিশ একটা নোটিশ পাঠাবে, ইনফর্ম করবে। হ্যাঁ, গুড আফটারনুন সিস্টার। তো পুলিশ নোটিশ পাঠাবে, পুলিশ আপনাকে ইনফর্ম করবে, মোবাইল, আপনার যদি একটু পরিচিত চেহারা হয় আপনাকে মোবাইল ইনফর্ম করবে, অপরিচিত চেহারা হন আপনাকে মোবাইল ইনফর্ম করবে যে আপনার সম্পর্কে এরকম
কমপ্লেন এসছে, আপনি এসে পুলিশ স্টেশনে দেখা করুন, বা সেরকম মারাত্মক হলে পরে ডাইরেক্ট 41-এর নোটিশ আপনার মোবাইলে পাঠাবে বা আপনার বাড়িতে পাঠাবে, বা পুলিশ স্টেশনের, আপনি যদি আদারওয়াইজ পুলিশ স্টেশনের অন্তর্গত থাকেন সেই পুলিশ স্টেশনের মাধ্যমে পাঠাবে, তাই না? যদি আপনার বিরুদ্ধে সত্যি বা মিথ্যা, আমি পরে যাচ্ছি, সত্যি কেস বা মিথ্যে কেস যেটাই হোক, যদি কেউ কেস করেই থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই সেই কেসটা নিয়ে বা সেই শিকায়তটা নিয়ে বা সেই অভিযোগটা নিয়ে রাইটিং নিয়ে বা কেস করে বা এফআইআর কপিটা নিয়ে সে তো আর পকেটে নিয়ে ঘুরবে না। কোনো বি পুলিশ স্টেশনে কেস হলে পরে সেই কেসটা তো সে পকেটে নিয়ে ঘুরবে না, সে সেই অভিযুক্ত পর্যন্ত, যে অভিযুক্ত ব্যক্তি আছে সেই পর্যন্ত সেটাকে পৌঁছাবে। সেই পৌঁছানোর যেই মাধ্যমটা হবে, পোস্টের মাধ্যম হোক, হোয়াটসঅ্যাপ মাধ্যম হোক, আদারওয়াইজ পুলিশ স্টেশনের মাধ্যম হোক, সেটা অভিযুক্তের কাছে পৌঁছবে, তাই তো? ঠিক তেমনি কোর্টেও যদি কেস হয়, ধরুন কেউ কোর্টের মাধ্যমে কেস করেছে, তো সেখানেও সমনটা আসবে, সমনটা আসবে, ইনফরমেশনটা দেওয়া হবে অভিযুক্তর কাছে যে ভাই তোমার নামে এই অমুক সমুক বলে কেস হয়েছে, ঠিক আছে? আদারওয়াইজ কেউ এটা নিয়ে খেলছে মার্কেটে, এই তোমার নামে এইখানে কোর্টে কেস হয়ে গেছে, তোমার নামে এই কোর্টে, আরে ভাই কেস হয়ে গেছে ভালো কথা, তো সেই কেসটা তো আর কেউ ইসে করবে না, কোর্ট বি নিজের কাছে রেখে দেবে না, আর পুলিশ স্টেশনে গেলেও সেটা নিজের কাছে রেখে দেবে না। এবার ধরুন অনেকে হয়তো বলে যে কোর্টে কেস হয়েছে, সমন গেছে, সে সমন নেয়নি। আরে ভাই সেটা তো তুমি ব্যক্তিগত হিসেবে দেখতে পারবে না। ধরুন কেউ কেস করেছে কোর্টের মাধ্যমে তাকে সমন গেছে দেখা করবার জন্য, বা অনেক সময় সেই কেসটা পুলিশ স্টেশনে পর্যন্ত আসে, তো সেটা হচ্ছে তারা তো সেটা লুকিয়ে ঝুড়ি চাপা দিয়ে রাখবে না, সেটার একটা প্রসেস আছে, লিগাল প্রসেস আছে। সমন গেলে পরে যদি সমন না নেয়, তার বিরুদ্ধে তার এগেনস্টে কোর্ট একটা ইসে নেবে, ব্যবস্থা নেবে। পুলিশ স্টেশনে গেলে পরে যে 41-এর নোটিশ যায়, 41-এর নোটিশ যদি না নেয়, পুলিশ স্টেপ নেবে। সেই কী স্টেপটা নিল, কীভাবে অভিযুক্ত তার নোটিশ বা তার ইনফরমেশনটা গ্রহণ করেনি, সেটা সে কোর্টকে জানাবে, তাই না? সেই ক্ষেত্রে অভিযোগ যে করছে তার এত টেনশন বা তার হ্যাম্পার নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা সে কোর্টের মাধ্যমে কেস করে থাকুক বা পুলিশের মাধ্যমে কেস করে থাকুক, সেটা তাদের তখন রেসপন্সিবিলিটি, কারণ সমস্ত বিষয়টাই, কেসের যে ব্যাপারটা সেটা সমস্তটাই কোর্টে যাবে, আজকে যাক বা দুদিন পরে যাক, বা চার্জশিটের সাথে যাক, যেটাই যাক, পুলিশের কাছে যদি আসে, পুলিশকে তো তদন্ত করতে হবে কেসটা সম্পর্কে, তো সে তো একা একা তদন্ত করতে পারবে না। যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাকে তো ইনফর্ম করতেই হবে, তাকে তো জানান দিতে হবে। যদি সেই 41-এর নোটিশটা যদি নন ভেলেবল সেকশন হয়, সেখানেও তাকে পুলিশকে জানাতে হবে, ভেলেবল সেকশন হয় তখনও তাকে পুলিশকে জানাতে হবে। অভিযুক্ত যদি রিসিভ না করে নোটিশ বা সমন, সেটাও কোর্টে ইসে হবে, কোর্টে সেটা সাবমিট হবে যে এই ব্যক্তি এখানে অমুক ফলানা করে সে নেই, বা তার কোনো কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে না, বা সে ওয়ান্টেড, বা সে উইথড্র, যে কোনো কিছু হোক, সে রেসপন্সিবিলিটি টোটাল তখন কোর্টের এবং পুলিশের। অভিযোগকারী অভিযোগ করেই ওই পর্যন্তই, এবং সে তাকেও কোঅপারেট করতে হবে পুলিশকে, যে এরকম নয় আমি অভিযোগ করলাম, আদারওয়াইজ একটা অভিযোগ করলাম বাস হয়ে গেল, সেটা টোটালি পুলিশকে কোঅপারেট করতে হবে। কারণ পুলিশকে যদি কোঅপারেট না করা হয়, তা পুলিশ তদন্ত করবে কোন বেসে তদন্ত করবে, যেমন দেখুন আমরা বলি এটা মারামারি হয়েছে, আমাকে মেরেছে, আরে মেরেছে বললেই তো আর গল্প তৈরি করলে হবে না। মেরেছে তার একটা পুক্তা প্রুফ হচ্ছে মেডিকেল, সেই মেডিকেলে ABCDE যাই আসুক, কিন্তু প্রসেসটাই হচ্ছে কিন্তু সরকারি হাসপাতাল থেকে একটা রিপোর্ট কিন্তু নিয়ে জমা দিতে হবে, এবং সাথে সাথে জমা দিতে হবে, অভিযোগ করার সাথে সাথে। বা খুব বেশি ইনজুরি হয়ে গেলে পরে সরকারি হসপিটাল থেকে পুলিশকে ইনফর্ম করা হয় যে এই ব্যক্তি এই বিষয়ে ইনজুরি হয়েছে, পুলিশ ইনফর্ম হলো, তখন পুলিশ এটার ওপরে কেসটা রেজিস্টার করে বা তদন্ত করে কেস রেজিস্টার করে। তো এটা হচ্ছে বিষয়, অভিযোগকারী বা অভিযুক্ত দুজনেই কিন্তু পুলিশকে কোঅপারেট করতে হবে, এবং পুলিশকেও কিন্তু সঠিক তদন্ত করতে হবে। যেমনি
অভিযোগকারী অভিযোগ করেছে, যেমন সে তার অভিযোগটা রেখেছে, সেটার সঠিক তথ্য, সঠিক তদন্ত, সঠিক অনুসন্ধান এবং সঠিক ইনফরমেশন, আমি সবটাই বললাম, সঠিক যে জিনিসটা, রাইট যে জিনিসটা, সেটাই কিন্তু তদন্ত করে তুলে কোর্টে দিতে হবে, যেটাকে আমরা বলি চার্জশিট। তো সেই তদন্তটা করতে হবে এবং সেই তদন্তের ক্ষেত্রে অভিযুক্তকেও যেমন কোঅপারেট করতে হবে, যে হ্যাঁ আমি এই বিষয়টা করিনি, বা আদারওয়াইজ এই বিষয়টা সাজানো হয়েছে, বা হ্যাঁ আমি করেছি, আমার দ্বারা এটা ভুল হয়েছে। ঠিক তেমনি অভিযোগকারীও শুধু কেস করে দিয়েই ইতি টানলে হবে না, তাহলে ঘুরিয়ে তার উপরে আবার কেস হবে, মারাত্মক কেস হয়, মারাত্মক কেস হবে। তো বিষয়টা হচ্ছে অভিযোগকারীকেও কিন্তু কোঅপারেট করতে হবে তদন্তের বিষয়ে, যে আপনি যে এই বিষয়ে যে কেসটা করলেন, বা এই বিষয়ে যে শিকায়তটা করলেন, এই বিষয়ে যে অভিযোগটা করলেন, সে অভিযোগের ভিত্তিতে আপনার কাছে পুক্তা প্রমাণ কি আছে, পুক্তা প্রমাণ কি আছে, তো সেই প্রমাণটা তাকে সাবমিট করতে হবে, এটা অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু পুলিশ চার্জশিট অবশ্যই দেবে, কিন্তু সে বলবে নীল আমি কিছু পাইনি, আমি এখানে কিছু পাইনি। তো এটা হচ্ছে বিষয়। তো অনেক যারা ভয় দেখায়, এই তোমার নামে এই কোর্টে আমি কেস করে দিয়েছি, তোমার নামে আমি পুলিশে কেস করে দিয়েছি, ভাই কেস করেছো ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু সেটা তুমি এভাবে বলে ভয় দেখাতে পারো না। তুমি তাহলে ভয় দেখানোর জন্য ব্ল্যাকমেলিং করছো, তো তোমার ওপরও সেটা সেই ধারাটা লাগু হবে, ঘুরিয়ে ধারা লাগু হবে এই প্রমাণ স্বরূপ। যদি তুমি কেস করে থাকো কোর্টে, কোর্ট তার নিজস্ব প্রিন্সিপাল পালন করবে, রুলস পালন করবে, সমন পাঠাবে, ইনফরমেশন পাঠাবে, পুলিশকে সেই বিষয়ে জানকারি দেবে যে আপনার এরিয়ার এই মানুষের উপরে কেস হয়েছে, পুলিশ সেটা তদন্ত করবে, পুলিশ সেটা সমন পাঠাবে, পুলিশ সেটা 41 নোটিশ পাঠাবে, কি পাঠাবে সেটা পুলিশ আর কোর্টের ব্যাপার। বা পুলিশে যদি কেস করে থাকো, পুলিশও সেটার জানকারি অভিযুক্তকে দেবে। কেস করেছো মানে তো লুকিয়ে নয় যে ঝুড়ি চাপাতে পারেছে, কেউ জানতে পারবে না কিন্তু এটা কেস হয়ে রয়েছে, এটা তো হতে পারে না। কারণ কি, এটা তো কোর্টকে জানাতে হবে, সে পুলিশের মাধ্যমে কেস হোক আর যেই মাধ্যমে কেস হোক, সেটা তো কোর্টকে জানাতে হবে, কোর্টকে সাবমিট করতে হবে যে এই অভিযুক্তের এগেনস্টে। কারণ কি একটা যে কোনো একটা কেস এফআইআর রেজিস্টার হলে পরে তার একটা বেল পিরিয়ড আছে, জামিন পিরিয়ড আছে, তার একটা সময়সীমা আছে, সেটা কোর্টকে দেখাতে হয়। তো জামিন নেওয়ার জন্য বেল যারা নেয় বা যারা দেন, তার জন্য একটা আলাদা এজলাস তৈরি আছে, এজলাস আছে, শুধু ওখানে জামিন প্রক্রিয়ায় চলে, ওখানে বেল প্রক্রিয়ায় চলে, ওখানে আদারওয়াইজ কেসের কোনো আলোচনা নেই, ওখানে শুধু জামিন হচ্ছে, বেল হচ্ছে। তো ওখানে সেই ফাইলগুলো জমা পড়ে যে এই কেস হয়েছে এটা। তো সেইখানে যদি কেস হয়, তাহলে সেই যে কোনো ব্যক্তির ওপরে কেস হয়, তাকে তো বেলটা নিতে হবে অ্যাটলিস্ট। প্রথমেই হচ্ছে এফআইআর কপিটা হাতে পাওয়ার পর প্রথম প্রসেস যেটা হচ্ছে সেটা হচ্ছে বেল প্রক্রিয়া, জামিন প্রক্রিয়া। সত্য বা মিথ্যা সেটা পরের গল্প। অনেকে আবার কি করে, জামিন নেয় না, গিয়ে হাইকোর্টে গিয়ে করে, ক্রস করে, সেটার বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু প্রথম এফআইআর কপিটা হওয়ার পরে যেটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে জামিন প্রক্রিয়া, এটা নিতেই হবে, সত্যি মিথ্যা পরের কথা। তো এইবার বিষয় হচ্ছে যারা ভয় দেখায় যে আমি এই কেস করেছি, অমুকের নামে এই কোর্টে কেস রয়েছে, যদি কেস হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে পুলিশ, ধরুন কারো বাড়িতে গেছে, কাউকে পায়নি, ঠিক আছে, বা কারো বাড়িতে গেছে হয়তো সে রিসিভ করেনি, এটা হতে পারে না যে সে রিসিভ করেনি বলে সেটা একটা রিপোর্ট হয়ে গেল, এটা নয়। মোবাইলের মাধ্যমেও আজকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ইনফরমেশন পৌঁছানো যায়, মোবাইলের মাধ্যমেও, ঠিক আছে। কিন্তু যদি কেস না করে শুধু ভয় ভীতি দেখানোর জন্য যদি কেউ এই শব্দটা ব্যবহার করে, এর নামে কোর্টে কেস করে দিয়েছি, এর নামে না পুলিশে কেস করে দিয়েছি, তাহলে কিন্তু তাকেও সেই ধারার মধ্যে আনা হবে যে সে ব্ল্যাকমেলিং করছে এবং ভয় ভীতি দেখানোর জন্য, সমাজকে অশান্ত করার জন্য, সমাজে অশান্তি সৃষ্টি করবার জন্য, এবং যাকে নিয়ে ভয়টা দেখাচ্ছে, মানে যাকে উদ্দেশ্য করে ভয় দেখাচ্ছে, তাকে হ্যারাসমেন্ট করছে এবং তাকে ইনডাইরেক্টলি ব্ল্যাকমেলিং করছে। এই সমস্ত ধারা কিন্তু তার উপরে লাগু হবে, কথাটা মনে রাখতে হবে। সব জিনিসটাই কিন্তু আইন সংবিধান নিয়ে কিন্তু কোনো খেলা নয়, বারবার বলছি, যদি কেস আপনারা কেউ কারোর বিরুদ্ধে কোথাও করে থাকেন, কোর্ট হোক পুলিশ হোক,
সেটা তাদের দায়িত্ব। তারা কিভাবে অভিযুক্তর কাছে পৌঁছবে, কিভাবে অভিযুক্তকে কোর্টে দাঁড় করাবে, কিভাবে অভিযুক্তের সাথে তারা প্রশাসন যোগাযোগ করবে, সেটা একমাত্র প্রশাসনের ডিউটির মধ্যে পড়ে। সে কিভাবে কোর্টে সমস্ত কিছু সাবমিট করবে। আপনি যেটা করতে পারেন সেটা ফলো আপ করতে পারেন, কিন্তু আপনি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে ভয় দেখাতে পারেন না যে তোমার নামে কেস হয়েছে। এটা ভয় দেখানোর জায়গা নয়। অন্যায় করলে কেস হবে, সাজিয়ে গুছিয়ে যদি কেউ কেস করতে চায় কেস হবে, কিন্তু কেস হয়েছে কি হয়নি বা সত্য বা মিথ্যা আপনি মিথ্যাটা বর্ণনা করতে পারেন না। যদি কেস হয়ে থাকে তাহলে নিশ্চয়ই প্রশাসনের দায়িত্ব আছে সেই বিষয়টাকে তুলে ধরতেই হবে, কারণ প্রশাসনকেও কোর্টে জবাব দিতে হবে। তার জন্য একটা নির্ধারিত দিন ঠিক করা থাকে। একটা এফআইআর হয়ে যাওয়ার পর কেন বলা হয় 90 ডেজের ভেতরে চার্জশিট দিতে হবে? কেন সেই দিনটা দেয়, কেন সেই সময়টা নির্ধারিত করে দেয় সংবিধান? কেন দেয়? সেই 90 ডেজের মধ্যে প্রশাসনকে ওইটা সাবমিট করতে হবে। সেই সাবমিটে সে দেখাবে, যা পেয়েছে সেটাই সে দেখাবে। সেখানে ভুল তথ্য দিক, সঠিক তথ্য দিক, সেটারও জবাবদারি কিন্তু প্রশাসনের। যে সে এই চার্জশিটের মধ্যে সে যদি এখন চার্জশিটের মধ্যে যদি কোনো স্টোরি বানিয়ে দেয়, হতেই পারে হয় এগুলো কোন মিথ্যেকে সত্যি দিল, সত্যি কথা মিথ্যে করলো, সেটার জবাবদারিও কিন্তু সেই প্রশাসনের ওপরে যায়। সব জিনিসটা এত হালকা নয়, সব জিনিসটা এত খেলা নয়। কাউকে কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে ভয় দেখানো, এই তোমার বিরুদ্ধে কেস হয়েছে, এই তোমার বিরুদ্ধে এটা হয়েছে, এই তোমার বিরুদ্ধে ওটা করে এসছি, এগুলো ভয় দেখানো, নিছক ভয় দেখানো। কেস হলে পরে সমস্ত অবস্থাতে পুলিশকে কোঅপারেট করতে হবে, সত্যি থাকুক বা মিথ্যে থাকুক, সেটা পরের প্রশ্ন, পরের গল্প। কিন্তু কোনো রূপে কেস যদি হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনকে কোঅপারেট করতে হবে, পুলিশ প্রশাসনকে তদন্তে সাহায্য করতে হবে। শুধু কেস করলেই হলো না, অনেকগুলো বিষয় আছে। তা না হলে ঘুরিয়ে কিন্তু কেস তারও উপর হবে, কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, তো আমি যাই হোক সেই বোনটির হয়ে আমি বার্তাটা সবাইকে দিলাম যে যারা এইরকম ভয়টাকে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষকে ব্ল্যাকমেলিং করতে চাইছেন, নিজেদের দবদবা দেখাতে চাইছেন, আদতে দবদবা নয়, আদতে হচ্ছে আপনি নিজের জন্য জাল তৈরি করছেন, নিজের জন্য জাল তৈরি করছেন। ভুয়া কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন, ব্ল্যাকমেলিং করছেন, হ্যারাসমেন্ট করছেন এবং ছবি তার খারাপ করছেন। এই সমস্ত বিষয় আসবে। যদি কেস হয়ে থাকে তো ঠিক আছে, ওকে, হ্যাঁ আমি তার এতে কেস করেছি, তার মতো বিষয় আছে। আপনি নন বেলেবল সেকশনের কেসের কোনো রকম আলোচনা আপনি করতে পারবেন না, কারণ নন বেলেবল সেকশনে যে সেটা অ্যারেস্ট প্রক্রিয়া, সেই অ্যারেস্ট প্রক্রিয়াতে আপনি অভিযুক্তকে সতর্ক করে দিতে পারেন না। এই জিনিসগুলো বুঝতে হবে। তো এই বিষয়গুলো যখন আমার কাছে বোনটি প্রচণ্ড ডিস্টার্ব, কালকে রাত্রিবেলা যখন আমাকে ফোন করেছে প্রচণ্ড ডিস্টার্ব, সকালবেলা যখন আমি তার সাথে কথা বলি সে বলছে দিদি আমি কিছু বুঝতেই পারছি না। কিছু বুঝতে হবে না, চুপচাপ বসে থাকো। যদি কেস হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোর্ট বা পুলিশ সেটা নিয়ে পকেটে নিয়ে ঘুরে বসবে না, সেটার জন্য তোমাকে ইনফর্ম করবে যেভাবেই হোক। যদি কোনো কারণে পুলিশ তোমাকে ইনফর্ম না করে, কোর্টের মাধ্যমে সমন আসবে, কিছু একটা রেজাল্ট আসবে। কিছু খোঁজার দরকার নেই, কিছু হাতিয়ে খোঁজার দরকার নেই আরে কেস হয়েছে কি না হয়েছে। আরে কেস হলে পরে আসবেই জায়গা মতন। যে কেস করেছে বা যে কেস করে সে তো নিশ্চয়ই অভিযুক্তর ঠিকানা জানে, অভিযুক্তর অ্যাড্রেস জানে, অভিযুক্তর ফোন নাম্বার জানে। হাওয়ায় উড়ে তো একটা কেস হবে না। তো যারা এগুলো ভয় দেখান যে এই কেস করবো, হ্যান করবো, তাই এই ভয় দেখানগুলো বন্ধ করুন। আর যারা কেস করেন, সত্যিকারের কেস করেন, কোর্টের মাধ্যমেও পুলিশ স্টেশনের মাধ্যমেও, কোর্ট তার কাজ করবে, পুলিশও তার কাজ করবে। আপনি যদি সত্যি কেস করে থাকেন তাহলে আপনার কাজ হচ্ছে সেই কেসটাকে ফলো আপ করা। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে কেসটাকে ফলো আপ করা। আপনার কাজ এটা নয় সেই আপনি যদি সত্যি কেসও করে থাকেন তবুও কিন্তু আপনি অভিযুক্তকে ভয় দেখাতে পারেন না, এই তো কেস করেছি। একদম ভয় দেখাতে পারেন না। ভয় দেখানোর কোনো রাইটস অথরিটি আপনার নেই।
আপনি ভয় দেখাচ্ছেন মানে আপনি ব্ল্যাকমেলিং করছেন। এই জিনিসগুলো বুঝতে হবে সংবিধানে। হ্যাঁ, আপনার সাথে যদি কোনো ঘটনা হয়ে থাকে আপনি ঘটনাটার আলোচনা করতে পারেন যে এই ঘটনাটা হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কেসটা হতে পারে, বা আমি এই কেসটা করার কথা ভাবছি। আপনি কন্টিনিউয়াসলি মিথ্যে আপনি ছড়াবেন, এই কেস করবো, এই কেস করবো, বা এই কেস করেছি বললো ওয়ান্টেড আছে, পালিয়ে গেছে। এটা কি মানে খাওয়ার হালুয়া নাকি? হ্যাঁ, কোনো মানুষকে সশরীরে দেখা যাচ্ছে সে পালিয়ে গেছে, যার মোবাইল নাম্বারটা রয়েছে একদম জলজান্ত, যাকে তার হয়তো স্থানীয় থানা তাকে কোনো রিপোর্ট দেয়নি, আর সোশ্যাল মিডিয়ায় এসে ভয়ভীতি দেখানো যে কেস হয়েছে। সবটাই কি হালুয়া নাকি? সবটাই কি একবারে মানে হাতের মুঠোয় নাকি? হ্যাঁ, ব্যাপারটা কি? বিষয়গুলো কি? সংবিধান নিয়ে খেলা হচ্ছে নাকি এখানে? দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। আরে এই সমাজের রক্ষক রয়েছেন, আইনের রক্ষক রয়েছেন, তারা করছেন, তারা দেখছেন। আপনি যদি কেস করে থাকেন, রিয়েলি কেস করে থাকেন, তাহলে নিশ্চয়ই সেটা আসবে সামনে। অভিযুক্তকে তো বেল পিরিয়ড যেটা সেটা নিতে হবে। তার জবাবদারি সম্পূর্ণটা প্রশাসনের। প্রশাসন সেই অভিযুক্তকে কিভাবে কাঠগড়া দাঁড় করাবে, কিভাবে কি করবে, ঘটনাটা সত্য আদৌ সত্য কিনা। হ্যাঁ, কই আমাকে এই যে আমি আমার কথা বলি, আমাকে নিয়ে তো দেখলেন একটা সময় সোশ্যাল মিডিয়া কত ঝড়, কত তুফান, তুমি গালি দিয়েছো, তুমি গালি দিয়েছো, তুমি গালিবাজ সমাজসেবিকা, তুমি গালিবাজ। কই আজ পর্যন্ত তদন্তে কই আমার প্রশাসন তো আমাকে বলেনি যে দিদি, এখন তো আমার রেল স্টেশনের প্রত্যেকটা পুলিশ আমাকে দিদি বলে কথা বলে। আমি কালকেও গিয়েছি আমার কিছু কাজে, সেখানে আমাকে দিদি বলে সম্বোধন দিচ্ছে, তারা সম্মান দিচ্ছেন আমাকে। ভুল বোঝাবুঝি হতেই পারে, একটা বড় কাজে নেমেছি, সেখানে প্রশাসনের সাথে মতবিরোধ হতে পারে, ভুল বোঝাবুঝি হতেই পারে। একটা কাজে নেমেছি, সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে, মতবিরোধ থাকবেই, মতবিরোধ থাকবেই। মতবিরোধ না থাকলে একটা রাইট পয়েন্টে আসা যাবে না, সত্যি পয়েন্টে আসা যাবে না। কই আমার প্রশাসন তো একবারও বলেনি আমাকে যে আপনি ভীষণ গালি দিয়েছেন, আপনি গালি দেন, আজও পর্যন্ত বলেনি। খোলা লাইভে বলছি তো, না বড়বাবু বলেছে, না মেজবাবু বলেছে, না সেজবাবু বলেছে, না আদার্স অফিসাররা বলেছে, কই তারা তো বলেনি। একদম একদম ক্লিয়ার বলছি তো লাইভে। কিন্তু সোশ্যাল মিডিয়া বিরাট ঝড় উঠে গেল, গালি দেয়, গালি দেয়, গালি দেয়। আমার প্রশাসন তো আমাকে একদিনের জন্য বলেনি যে আপনি কেন গালি দিয়েছেন, আপনি এত গালি দেন কেন, হ্যান তা না, আদারওয়াইজ কিচ্ছু তো বলেনি। আমি তো কালকেও গিয়েছি, যথেষ্ট রেসপেক্ট পেয়েছি। কিন্তু এই পুলিশ প্রশাসনের সাথে আমার একটা সময় আপনারা দেখেছেন কত মতবিরোধ হতেই পারে, হতেই পারে। আমি সমাজের কাজ করা মানুষ, সমাজের অন্যায়টাকে তুলে ধরা মানুষ, সমাজের ক্রাইমটাকে ডিস্ট্রয়েড করা মানুষ। তো আমাদের প্রশাসনের সাথে মতবিরোধ হবে নানা রূপ। যেমন এই যে আমি আরও একটা কথা বলি, আমাদের যে সঙ্গীতাদির সাথে আমার অনেক সময় অনেক মতবিরোধ হয়েছে, অনেক মতবিরোধ হয়েছে। সঙ্গীতাদি একের পর এক মানুষকে জুড়েছে সেই সময়। আমি বলছি না সেটা তার বিষয়, কিন্তু আমি একটা সময় আমি বাধা দিয়েছি, দিদি তুমি এটা ভুল করছো। আমি নিজে বলেছি তুমি 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 মায়ের মতন বড় দিদির মতো তুমি সবাইকে জুড়ে যাচ্ছ, তুমি যা খুশি তাই মুখে বলছো, কিন্তু এই একটা সময় তোমার উপরে ভারী পড়বে। আমি নিজে অফেন্ডে রয়েছি একসময় এই আমাদের সঙ্গীতাদির ওপরে, একসময় মারাত্মক অফেন্ডে রয়েছি। আমি বলেছি যে জুটছে তাকে তুমি জুটছো দিদি, কি ব্যাপার বিষয় কিছু বুঝতে পারছি না। কারণ সেই সময় আমরা এমন একটা মুদ্রাতে কাজ করছিলাম, একটা বাংলার এমন একটা সন্ত্রাস গ্রুপের এগেনস্টে আমরা কাজ করছিলাম, সেখানে বুঝে সুঝে আমাদের পা ফেলার একটা সময়, বলে না ছাঁচটাকে ফু দিয়ে সেই সময় খাওয়ার সময়, সেই সময় দেখছি কন্টিনিউ সবাই জুড়ে যাচ্ছে, দিদির আগে পিছে সব ঘুরছে। আর দিদি সঙ্গীতাদির কাছে সমস্ত বিষয়ের অনেকটা ঘটনা সত্যি ছিল জানা, যেটা আমি তাকে জানিয়েছি। হতেই পারে কথায় কথা হয়তো বেরিয়ে গেল। যখন আমি কোনো স্টেপ নেবো, আমার ডান হাতের খবর বাঁ হাত জানতে পারে না। আপনারা কেউ জানেন কালকে আমি পুলিশ স্টেশনে গিয়েছি? কেউ জানেন কি? কেউ জানেন না, কেউ জানেন না। কি হয়েছে ওখানে জানেন কি? জানেন না।
কি বিষয় কি করে এসছে জানেন কি? জানেন না? আমি বলেছিলাম সন্ধ্যেবেলা এসে আপনাদের জানাবো, আমি জানাইনি, মানে দরকার নেই জানাবার, আমি জানাইনি, কিন্তু করেছি তো কিছু একটা। তো এইরকম হচ্ছে বিষয়। তো সেই জায়গাটা দাঁড়িয়ে অনেক অনেক মতবিরোধ হতে পারে, সেই মতবিরোধের ফাইনাল নয়। আমরা একটা মুহিমে কাজ করছি, আমরা একটা বিষয়ের উপরে কাজ করছি। প্রশাসনের সাথে আমার কত মতবিরোধ আপনারা নিজেরা দেখেছেন। প্রশাসন আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে, আমিও ঢেলে একেবারে শুনিয়েছি। হয়েছে না সেই মতবিরোধগুলো, ক্রস হয়েছে না, কিন্তু আলটিমেটলি তো একটা জায়গাতে এসছে বিষয়টা। হাজার মতবিরোধ হলেও একটা বিষয় একটা জায়গাতে এসছে বিষয়টা। তো সেই জিনিসগুলো বুঝতে হবে। খালি মানুষকে ভয় দেখালে চমকালেই চলবে না। অযথা মিথ্যা প্রচার করে ভয় দেখানো কিন্তু ব্ল্যাকমেলিং এর আওতায় আসবে। একটি ছোট্ট কলম কিন্তু মারাত্মক রূপ নিয়ে আসে এক এক সময়, যেটাকে আপনারা হয়তো সাদা চোখ বলে ছোট্ট একটা কলম, এতে কি হবে, এরকম নয়। ছোট্ট একটা কলম কিন্তু কেঁচো খুঁড়তে কেউটোর মতন কাজ করে, কেঁচো খুঁড়তে কেউটোর মতন কাজ করে। আমি তো একসময় রিসরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম কি কলম লাগিয়েছে, কি কলম লাগিয়েছে, এত বড় ঘটনা এই কলম লাগিয়েছে। আজকে দেখুন, আজকে আমার আইনজীবী বলছে একদম রাইট কলম রয়েছে, রাইট ওয়ে রয়েছে, এটা দিয়ে ঘুরিয়ে অন্য পন্থায় অন্য কিছু করা একটা সম্ভব। বলুন, আমি তো সাদা চোখে দেখছিলাম, আর এত বড় ঘটনা হচ্ছে, এত বড় ঘটনা, এই কলমটা কেন লাগলো, এই কলমটা কেন লাগলো। আমি তো কতবার বলছিলাম প্রশাসনকে, এবং সোশ্যাল মিডিয়াতে এসে বলেছি প্রশাসন এই কলম লাগিয়েছে, আমার পছন্দ হয়নি, এই কলমটা, এই কলম হয় না, আরও কলম লাগে। কিন্তু আজকে দেখুন সেই কলমটাই আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, এবং যেটা লাগিয়েছে সেটা এত সুন্দর লাগিয়েছে যে ওটা ধরে আগে আরও ভালো পদক্ষেপ উঠছে। তো এরকম হচ্ছে বিষয়। আমরা কাজ করা মানুষ, আমরা সমাজের ক্রাইম ডিস্ট্রয়েড করবার জন্য এত বছর ধরে কাজ করছি, প্রশাসনও সমাজের ক্রাইম ডিস্ট্রয়েড করছে, তো আমাদের সাথে মতবিরোধ হবে। কিন্তু এই প্রশাসন কাজ করবে, এই প্রশাসন কাজ করে, কিন্তু একটা মতবিরোধ হয় আমাদের। ম্যাক্সিমাম আমাদের পুলিশ প্রশাসনের সাথে মতবিরোধ হয়, কারণ উনি ওনার মতন করে বোঝায়, এবং আমরা সমাজে যেটা কাজ করা মানুষ, আমরা সেটাকে খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভারি করতে চাই, যে না না এটা তাড়াতাড়ি করে ডিস্ট্রয়েড হয়ে যাক, তাড়াতাড়ি করে হয়ে যাক। কিন্তু প্রসেস আছে, অ্যাঙ্গেল আছে, সেগুলোকে মানে ক্রস করতে কিছু হবে না। সেগুলো পর্যন্ত পৌঁছতে গেলে স্লোলি সমস্ত ডকুমেন্টস, ইনফরমেশন, অনুসন্ধান, তদন্ত, অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে। এরকমই নয় পুলিশ প্রশাসনের কাছে নিয়ে গেলেন, কোনো একটা ডকুমেন্টস দিয়ে দিলেন, আর কোনো একটা ঘটনার সাথে কোনো ডকুমেন্টস জুড়ে দিলেন, হ্যাঁ যান এটাই চালিয়ে দিন, এটা হতে পারে না। সঠিক ঘটনার সঠিক তদন্ত, সঠিক প্রমাণপত্র, আদারওয়াইজ ওখানে কোনো স্টোরি চলবে না। বিশেষ করে আমাদের মতন কাট টু কাট সমাজসেবিকাদের জন্য যেটা ঘটনা, সেটার তদন্ত, সেটার সঠিক প্রমাণপত্র, তবেই 1+1 অ্যাড করা যাবে। আদারওয়াইজ আপনি 2-এর সাথে 4 যোগ করে বলবেন 5 হয়, 2-এর সাথে 4 যোগ করে বলবেন 3 হয়, সেটাই লাগাতে হবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। ম্যাচ করতে চাই, সব কিছু ম্যাচ করতে চাই, তবে সেই ঘটনাটা টিকবে, না তো উড়ে যাবে ঘটনা, উড়ে যাবে। কেন 90 দিন নির্ধারিত করা আছে চার্জশিটের জন্য? সময় কেন 90 দিন দেওয়া আছে? যে কোনো ঘটনা, যে কোনো কেস রেজিস্টারের উপরে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। 90 দিনটা কেন দেওয়া হয়েছে? তাহলে তো বলতে পারতো আজকে ঘটনা হচ্ছে, কালকে চার্জশিট দিয়ে দাও, বা 10 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। খুব মারাত্মক লেয়ার কেসগুলোতে খুব তাড়াতাড়ি করতে হয়, আদারওয়াইজ 90 দিন একদম ভালোভাবে দেওয়া রয়েছে আরামসে। সেই জিনিসগুলো বুঝতে হবে। কাউকে এরকমভাবে ভয় দেখানো যায় না। কেস হলে পরে নিশ্চয়ই সেটা কোর্ট দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। আদারওয়াইজ আপনি ডে নাইট আপনি ভয় দেখাবেন, চমকাবেন, তারপরেই তো একটা অশান্তির সৃষ্টি, তারপরেই আপনাকে নিয়ে কথোপকথন শুরু হয়ে যাবে। তো এগুলো তো ঠিক কথা নয়, এগুলো ঠিক কথা নয়। তো যাই হোক,
আমার কাছে এই বিষয়টা এসেছিলো, তাই বললাম ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টা রাখবো এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এবার তারা দেবো, কারণ এগুলো চলছে, খুব এগুলো চলছে। আমরা কাজের কাজের মানুষ, আমরা সমাজের জন্য কাজ করছি। ক্রাইম, আমাদের কাজটাই হচ্ছে ক্রাইমটাকে ডিস্ট্রয়েড করা, ক্রিমিনালসদের লক করা। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের যে আমরা ফিল্ডে কাজ করছি যাদের সাথে, তাদের সাথেও মতবিরোধ হয়ে যায়। স্বাভাবিক, এটা স্বাভাবিক এই বিষয় হওয়াটা। হাজার মতবিরোধের মধ্যে গিয়ে তবে একটা জিনিস একটা জায়গায় আসবে। আমাদের খুব বুঝে মানুষের সাথে মিশতে হয়। আমরা সমাজসেবিক আছি, ঠিক আছে, ওকে, সবার সাথে মিশবো, কিন্তু তার মধ্যে আমাদেরকে কিন্তু ব্যারিকেড পালন করতে হবে। কারণ আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে ক্রাইম ডিস্ট্রয়েড করা, ক্রিমিনালসকে লক করা। তো আমরা সবার সাথে মিশতে পারি না, সবার সাথে বন্ধুত্ব করতে পারি না, সবার সাথে গলা মিলতে পারি না। বেসিক্যালি আমি আমার কথা বলছি। কোন বেশে কোন বিপদটা দাঁড়িয়ে রয়েছে, কোন বেশে কোনটা কি বলে ওইটা খতরনাক জিনিস দাঁড়িয়ে রয়েছে, আমরা কি করে বুঝবো? সবার ভেতরে ভেতরে গিয়ে তো আর জানা সম্ভব নয়। সবাইকে খুঁড়ে খুঁড়ে জানা তো সম্ভব নয়। আমাদের একটা ব্যারিকেড মানতে হয়। কারণ আমরা এমন একটা ফিল্ডে রয়েছি, আমি একটা প্রফেশনাল ফিল্ডে রয়েছি, যেখানে আমি চাইলেও আমি সবার সাথে মিশতে পারবো না। কারণ আমরা অনেক গোপন তথ্যের সাক্ষীদার। অনেক সমাজের ক্রাইমের এগেনস্টে দাঁড়িয়ে লড়াই করতে গিয়ে অনেক গোপন তথ্যের সাক্ষীদার আমরা। সেই জিনিসগুলোকে বাঁচিয়ে ব্যালেন্স করে তবে আমাদের চলতে হয়। যেই কারণে কিন্তু সবার সাথে মেলামেশা করা সম্ভব নয়। এত উদার হয়ে, অ্যাটলিস্ট আমি যে প্রফেশনে আছি, সবার সাথে উদার হয়ে মেলাটা সম্ভব নয়। কারণ আমার প্রফেশনটাই এরকম, আমি কাজটাই করি এরকম। এই যে কালকে যেটা আমি বললাম, যেটা যে ডাক্তার, আমাদের মুম্বাইয়ের মিরা রোডের ডাক্তার, উনি কোর্টে আমাকে ফোন লাগিয়েছেন। কল্পনা করতে পারেন? কোর্টের মধ্যে থেকে আমাকে ফোন লাগিয়েছেন, এবং যেই প্রমাণ আমি সেই সময় 2022-এ তাকে তুলে দিয়েছিলাম, সেটাই সে হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করেছে, ম্যাডাম এরকম কি হয়েছিল সেদিন? আমি বললাম এরকম, হ্যাঁ এরকম এটা হয়েছিল। তারপর আমাদের মাইন্ডটাকে কত শার্প রাখতে হয়। হঠাৎ করে সে ফোন করেছে কোর্টের মধ্যে থেকে দাঁড়িয়ে। এখন যদি সেই সময় আমি তোতলাতাম, সেই সময় উল্টো কথা বলতাম, হ্যাঁ তুমি কেন ফোন করেছো, এখন কেন পরে কথা বলো, তাহলে বিষয়টা কি দাঁড়াতো? সে জাস্টিসের অনেক কাছাকাছি এসেও সে জাস্টিস পেত না। এটা তো আমি পরে জানতে পেরেছি যে সে কোর্টের মধ্যে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে ফোন করে আমাকে ওটা প্রুফ করিয়েছে যে আমি সেই ইনকোয়ারিতে কী পেয়েছি, আমি সেই ইনকোয়ারিটা করতে গিয়ে কী পেয়েছি, এবং আমি কী প্রমাণটা তাকে তুলে দিয়েছিলাম তার হাতে। আমাদের কাজটাই হচ্ছে তাই, প্রমাণগুলোকে একসাথে করা, সেইখান থেকে ক্রাইমটাকে আলাদা করা, ভালো জিনিসটাকে আলাদা করা, সেটারই ডকুমেন্টসটাকে তুলে দেওয়া কোর্টে বা প্রশাসনের হাতে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এত উদার লাইফ, বিশেষ করে আমি আমার কথা বলছি, উদার লাইফ দেখাতে পারি না। আমরা সিক্রেট অনেক কাজ করি, পুলিশ প্রশাসনেরও অনেক সিক্রেট কাজ করি। কখনো তো কোন কথার মধ্যে সেটা বেরিয়ে যাবে, কোনো হয়তো কথার মধ্যে সেটা বেরিয়ে গিয়ে সেটা হয়তো মারাত্মক রূপ নেবে, বা হয়তো কোনো একটা নন ভ্যালুয়েবল সেকশন সেই একটা অভিযুক্তের এগেন্সটে কাজ করছি, কিন্তু কোনো কারণে হয়তো কথাটা বেরিয়ে গেল, সে অভিযুক্ত পর্যন্ত সেই বিষয়টা চলে গেল, সে সতর্ক হয়ে গেল, সে অ্যান্টিসেপ্টরি বেলের জন্য অ্যাড করে নিয়ে নিল, সে পালিয়ে গেল, ওয়ান্টেড হয়ে গেল, সেখানেও মারাত্মক ক্রাইম। কোনো আরোপি পর্যন্ত কোনো ঘটনা পৌঁছে যাওয়ার পর সে আরোপি যদি পলায়ন করে, সেটাও ক্রাইম। আরোপিকে পালাতে বা ভাগতে সাহায্য করা হয়েছে বলে তার বিরুদ্ধেও কিন্তু কেস হয়। তো অতএব আমাকে ভীষণভাবে এই জিনিসগুলো মানতে হয়, ফলো করতে হয়, যার জন্য একদমই কারোর সাথে আননেসেসারি ফোন কলসে কথা বলবো সম্ভব নয়, কারোর সাথে কারোর সাথে মেলামেশা সম্ভব নয়। কারণ আমরা কাজটাই করছি ক্রাইমের উপরে। আজকে দীর্ঘ টানা 22 বছর যেরকম থাকে না, ওই যে গসিপ এক একটা পাড়ায় থাকে, মোড়ে দাঁড়িয়ে গল্প করা, কথা বলা, সেই রকম লাইফ আমার নয়। সেই লাইফ আমি হ্যান্ডেল করতে পারি না, সেই লাইফ আমার নয়।
প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে গল্প করা, পাড়ার বাড়ির গেটের মুখে গিয়ে দাঁড়িয়ে গল্প করা, 4-5 জন লেডিসের সাথে দাঁড়িয়ে গল্প করা, সেই লাইফ আমরা লিড করতে পারি না। আমাদের লাইফটা একদমই অন্যরকম। আমরা পুলিশ প্রশাসনের জন্য কাজ করছি আজকে এত বছর ধরে, টানা 22 বছর আজকে চলছে। ক্রাইমকে অনেক কাছ থেকে দেখেছি, ক্রিমিনালসদের ক্যারেক্টার কিভাবে বদলে যায় সেটা দেখেছি, একটা ভালো মানুষ কিভাবে বদলে যায় সেটা দেখেছি, একটা অপরাধীকে অপরাধ করতে দেখেছি, একটা অপরাধীকে ভালো হতে দেখেছি, আবার একটা ভালো মানুষকে অপরাধী হতে দেখেছি। সমস্ত তো এই অভিজ্ঞতার মধ্যে ঢুকেছে জীবনে। এই চোখ দিয়েই তো সব দেখেছি, মাইন্ড দিয়েই তো সেগুলো অবজার্ভ করেছি, বুঝেছি, মাথায় রেখেছি জিনিসগুলোকে। তো আমার লাইফটা সেরকম নয় যে কেউ বি আসলো তার সাথে কথা বললাম, কেউ বি ফোন করলো তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছি। আমাদের প্রচণ্ড ব্যারিকেড মানতে হবে, প্রচণ্ড ব্যারিকেড মানতে হবে। আমি সেই জিনিসগুলো তুলে ধরি আপনাদের সামনে। আমি তো বারবার বলি, সমস্ত আইন সংবিধানের আলোচনা করবার সাথে সাথে তো আপনাদের সামনে বলি যে শুধু আমার কথাই শুনবেন না, আপনারাও কিন্তু আপনাদের নিয়ারেস্ট আইনজীবীকেও এই বিষয়টা জানবেন। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি, আমি তার উকিল নই, আমি আইনজীবী নই, আমার সম্পূর্ণ কাজের অভিজ্ঞতা, এবং যেটা আমি শেয়ার করছি সেটা আমার একদম নিজস্ব অভিজ্ঞতা এবং নিজস্ব সজ্ঞানে। কিন্তু তার মানে এটা না, তার মানে আমি আপনাদেরকে সাথে সাথেও বলছি যে এটা যদি আপনি ফলো আপ করতে চান, আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনার নিজস্ব আইনজীবীর সাথে কথা বলে নেবেন। তো আমি সব রকমভাবে আপনাদের কোঅপারেট করি, জনহিতে, জনস্বার্থে। ওই যে কেনই বলি আমাকে পাবলিক দরকার নেই, আমাকে পাবলিক দরকার নেই, আমাকে পাবলিক দরকার নেই, এই কথাটা কেউ একবারও জিনিসটা তলিয়ে দেখে না। যিনি সমাজসেবিকা সে কেন বারবার বলে যে আমাকে পাবলিক দরকার নেই? আমি পাবলিকের জন্য কাজ করব, কিন্তু পাবলিকের মাঝখানে আমি যেতে পারি না, কারণ আমার কাজটাই ওরকম। আমার প্রতিটি কাজের মধ্যে একটা দায়রা রয়েছে, প্রতিটি কাজের মাঝখানে আমার একটা ব্যারিকেড রয়েছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে। একটা মানুষকে ভয় দেখালাম, এই তোমার উপরে কেস হয়ে গেছে, এই তোমার উপরে কেস করেছি। আরে ভাই, কেস করেছো সেটা তো পকেটে নেই তোমার, পুলিশ প্রশাসনও পকেটে নিয়ে ঘুরবে না, ছেড়ে দাও প্রশাসনের ওপরে। একটা সোশ্যাল মিডিয়ায় এসে কাউকে ভয় দেখানো, সেটা ভয় পেয়ে একটা মানুষ একটা একদম বিধি খিচড়ি ব্যাপার। এই ভয় দেখানোর ধান্দা বেশি দিন চলবে না সোশ্যাল মিডিয়াতে। এগুলো একটা ধান্দা, ভয় দেখানো সাধারণ মানুষকে। তো এই হচ্ছে বিষয়। তো আমি তুলে ধরলাম, আশা করব আপনারা বুঝবেন বা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমার দুটো সমাজসেবার কাজে দুখানা লিড রোল আমাকে পালন করতে হয়। যখন আমি একদম টোটালি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো সেই সময় আদারওয়াইজ একদম সেটাই, কাউকে কিছু দান করছি, কাউকে কিছু দিচ্ছি, কারোর জন্য হেল্পিং হ্যান্ড হয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, সেটা আলাদা বিষয়। যখন আমরা প্রফেশনালি আমরা কাজ করব ক্রাইম ডিস্ট্রয়েড করার, তখন আমাদেরকে সাধারণ মানুষের থেকে সরিয়ে নিতে হয়। জানেন এই সমস্ত বিষয়গুলো? খালি একটা কিছু বলে দিল হয়ে গেল। আমাদেরকে সাধারণ মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে হয়, কারণ আমরা কাজটাই করছি প্রফেশনালি অন্যরকম, যেখানে চারিদিকে শুধু বিপদই বিপদ। একটা পা একটু ভুল ফেলা মানেই একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, বা একটা অপরাধী বেঁচে বেরিয়ে যেতে পারে। আমাদের কত সতর্কে সেই জায়গাটা পা ফেলতে হয়। ব্যালেন্সগুলোকে দেখতে হয়, যে অপরাধীও যেন সাজা পায় আর নিরাপরাধ যেন সাজা না পায়। এই বিষয়গুলোকে ফলো করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে আমরা সেই সময় সাধারণ মানুষের সাথে কোনো রকম কন্ট্যাক্টে থাকতে পারি না। হ্যাঁ, আবার যখন সাধারণ মানুষের জন্য কাজ করব তখন আলাদা, একদম তখন নিজেকে টোটালি আলাদা তৈরি করব। কি ভাবছেন যে এত বড় বড় কাজ করছি আর আমাদের মাথার উপরে কেউ নেই? এটা সম্ভব? এটা কখনো সম্ভব? শুধু সোশ্যাল মিডিয়াতে দেখালেই কি বোঝা যায় যে কানেক্ট আছে কি নেই? সোশ্যাল মিডিয়াতে খালি দেখালেই কি বোঝা যায়? হ্যাঁ, 22 বছর একটা ক্রাইমের ফিল্ডে কাজ করছি, 22 বছর ক্রাইমকে ডিস্ট্রয়েড করছি, ক্রিমিনালসদের লক করছি, টানা 22 বছর, 1-2 বছর নয়। আপনারা বোঝেন না আমার কথাবার্তার টোন দেখে, আপনারা বোঝেন না আমার কথাবার্তার অ্যাঙ্গেল দেখে,
সামনে এসে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি এই বিষয়গুলো আসছে। আরে বাবা, আমি ক্রাইমটাকে খুব কাছের থেকে দেখেছি, প্রসেসগুলো জানি যে কি প্রসেসে কিভাবে একটি ক্রিমিনালসকে লক করা যায়, কিভাবে একটা গ্রাউন্ড তৈরি করতে হয়। বুঝতে পারেননি এখনো? কিভাবে একটি ফিল্ড তৈরি করতে হয় একটি ক্রিমিনালসকে সেই ফিল্ডে নামানোর জন্য, বুঝতে পারেননি এখনো? কিভাবে একটি গ্রাউন্ডকে তৈরি করতে হয় এখনো বুঝতে পারেননি? তাহলে আর বুঝতে পারবেন না, তাহলে আর বুঝতেই পারবেন না, তাহলে আর বুঝতেই পারবেন না কিভাবে একটি ক্রিমিনালকে ফিল্ডে নামাবার জন্য একটি গ্রাউন্ড তৈরি করতে হয় স্মুথলি, শুধু টেকনিক অ্যাপ্লাই করে। ঠিক আছে, বুঝতে পারেননি এখনো? আর কবে বুঝবেন তাহলে? এই যে বারবার বলি ঘেটে ঘ ঘেটে ঘ ঘেটে ঘ, ঘেটে ঘ কথাটা মানে বোঝেন? আমি শুধু আজকে তাদের উদ্দেশ্যেই বলছি যারা সংবিধানটা নিয়ে খেলতে চান। ঘেটে ঘ মানে কথাটা বোঝেন? ক্রাইমের দুনিয়ায় ঘেটে ঘ, প্রশাসনিক দুনিয়ায় ঘেটে ঘ এর কথাটার মানে কি? উথাল পাথাল। ঘেটে ঘ মানে হচ্ছে উথাল পাথাল করে দেওয়া। ঠিক আছে, উথাল পাথাল, সেটাকে বলা হয় ঘেটে ঘ। লড়াইগুলো দেখে বোঝেন না যে কিভাবে তাহলে আমি মাফিয়াদের এগেনস্টে দাঁড়িয়ে কাজ করি, মাফিয়াদের বিরুদ্ধে কাজ করি? আমার লড়াইগুলো দেখে বোঝেন না? আমার একা একা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থাকা দেখে ইঙ্গিতটা বোঝেন না? আর কীভাবে বোঝানো যায়? আপনি বলুন কাজ দেখান, আমার কাজ তো দেখানো যাবে না, আমার কাজ দেখানো যাবে না। আমি কি কাজ দেখাবো আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? আরোপীকে কীভাবে ধরিয়ে দিচ্ছি এটা দেখানো যায়? হ্যাঁ, একটি আরোপীকে আমি কীভাবে ধরিয়ে দিচ্ছি এটা দেখানো যায় সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, একটি আরোপীকে কি করে একটি ফিল্ডে নামাচ্ছি ট্রেনে, কীভাবে গ্রাউন্ডটা তৈরি করছি সেটা দেখিয়েছি। একটু চোখ খুলুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, দেখতে পারবেন, বুঝতে পারবেন, বুঝতে পারবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলাতে আমি কত সুন্দর শান্ত পরিবেশ দিয়েছি, একটু চোখ খুলে দেখুন। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বার্তা। কেউ এই কেস করেছি, কেস করবো বলে ভয় দেখাবেন না জনসাধারণকে, তাহলে কিন্তু আপনার উপরেও কিন্তু ব্ল্যাকমেলিংয়ের কেস লাগবে। ঠিক আছে, ব্ল্যাকমেলিংয়ের কেস লাগবে, তো অতএব ভয় দেখাবেন না। কেস যদি সত্যি করে থাকেন তাহলে নিশ্চয়ই প্রশাসন এবং কোর্ট তার নিজস্ব সংবিধানে চলবে। ভয় দেখাবেন না কাউকে, প্লিজ। ঠিক আছে, তো যাই হোক, আমি এটার মধ্যে থেকে সে বোনটিও দেখছে আজকে আমার লাইভ, আমি সেই বার্তাটা দেবো, এরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, যখন যেটা সামনে আসবে তখন সেটা বোঝা যাবে। আশা করলাম যা বার্তা দিলাম মোটামুটি বোঝা গেল। আর তদন্তের বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন তদন্ত করতে বাধ্য, কারণ তদন্ত বিনা কি চার্জশিট তারা দেবে, কি দেবে? ঠিক আছে, আর অনেক সময় যদি প্রশাসন যদি চার্জশিটে যদি রাতকে দিনকে রাত করে দেখায়, তাকেও তার জবাবদারি আছে। দিনটা কেন দেখালে, রাতটা কেন দেখালে, তাই না? তাকেও তার জবাবদারি দিতে হয়। একটু খালি সময়ের ব্যবধান হয়ে যায়, এটাই, আর কিছু না। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। रेखा जोशी मैडम नमस्कार, जय भीम जय भीम। बहुत दिन के बाद मेरे लाइफ में, क्या बात है मैडम, कैसे हैं? बहुत दिन तक बातचीत ही नहीं हुआ मैडम। और आपका तबीयत कैसा है? हो सके तो कमेंट के माध्यम से बोलिएगा। ठीक है, সবাইকে জয় ভীম। যেটা আমার অভিজ্ঞতা, আমার কাজের অভিজ্ঞতা, সেটাই আমি শেয়ার করলাম জনহিতে, জনস্বার্থে। মানুষকে ভয় দেখানোর কাজ করবেন না, যেটা সত্যি সেটা তুলে ধরুন, কোনো অসুবিধা নেই। যে হ্যাঁ দেখ, আমি এই নাম্বার, এই কেস ফাইল, এই আমি কেস করে এসেছি, সেটা দেখান। কিন্তু কেস না করে মিথ্যে স্টোরি বানিয়ে কাউকে ভয় দেখাবেন না। ঠিক আছে, তাহলে ঘুরিয়ে আপনার উপরে কেস হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু সাবধানে থাকুন। জয় ভীম, জয় সংবিধান।